নমস্কার, হাই নিউজের সকল দর্শককে স্বাগত। নিউজ টুডে নিয়ে আমি শ্রীপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে। 24 নির্বাচনে প্রচার শেষে কন্যাকুমারীতে 45 ঘন্টা ধ্যান এবং আধ্যাত্মিক সফর শেষে দিল্লি ফেরার পথে নিজের অভিজ্ঞতা শেয়ার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2047 সালের মধ্যেই নতুন ভারত উন্নত দেশ গঠনে উৎসর্গ করতে হবে 25 বছর। নতুন করে স্বপ্ন দেখার ডাক। ভোটের ফলাফলের আগের দিন ব্লগ লিখলেন প্রধানমন্ত্রী। রাত পোহালেই রয়েছে ভোট গণনা। তার আগে রাজ্যের 2 বুথে ভোট গ্রহণ শুরু হয়েছে সোমবার। ফল ঘোষণার আগের দিন উত্তর এবং দক্ষিণ 24 পরগনা 2টি বুথে পুনর্নির্বাচন হচ্ছে। বারাসাত লোকসভার কদম্বগাছি সর্দারপাড়া 61 নম্বর বুথে পুনর্নির্বাচন চলছে। শনিবার এই বুথে ছাপ্পা ভোটের অভিযোগ ওঠে তৃণমূলের পোলিং এজেন্ট জাকির হোসেনের বিরুদ্ধে। আজ সেই বুথেই পুনর্নির্বাচন হচ্ছে। আর এছাড়াও পুনর্নির্বাচন হচ্ছে মথুরাপুর লোকসভার কাকদ্বীপ বিধানসভার 26 নম্বর বুথে আড্ডির মহল শ্রী চৈতন্য বিদ্যাপীঠে। শনিবার সপ্তম দফা অর্থাৎ শেষ দফার এই 2 লোকসভা কেন্দ্রে ভোট হয়েছিল, কিন্তু সেখানেই বিভিন্ন জায়গা থেকে সে সময় বিক্ষিপ্তর ঘটনা সামনে এসেছিল, যার জেরে এই বুথে ফের পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে কমিশন। সোমবার সকাল থেকেই এই 2 বুথে আবারও ভোট গ্রহণ শুরু হয়েছে। প্রবেশ করছিল এবং ভোট দিয়ে বেরোচ্ছিল। অশান্তি রুখতে নয়া দাওয়াই জাতীয় নির্বাচন কমিশনের। ভোট উৎসব এলেই রাজ্যে তৈরি হয় অশান্তির আশঙ্কা। ভোটের আগে এবং পরে জারি থাকে অশান্তি। আর সেই কথা মাথায় রেখেই চলতি মাসের 19 তারিখ পর্যন্ত রাজ্যে থাকছে 400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। 4 জুন ফল ঘোষণা রয়েছে। তারপর চলতি সপ্তাহেই নতুন সরকার গঠন। আর এসবের পরও রাজ্যে শান্তি বজায় রাখতে মোতায়েন থাকছে 400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী সচিন রক্ষিত। সচিন, কতদিন থাকতে চলেছেন কেন্দ্রীয় বাহিনী, কি বলছো, কি জানছো তুমি? দেখো, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তরফ থেকে ইতিমধ্যে যেটা জানানো হয়েছে যে এই মাসের 6 তারিখ পর্যন্ত মূলত কেন্দ্রীয় বাহিনী যে গোটা কোম্পানি 80 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু রাজ্যে থাকার কথা ছিল। কিন্তু যেহেতু দেখা যায় যে প্রত্যেকবারই রাজ্যে ভোট পরবর্তী হিংসার একটা প্রবণতা বাড়ে, সে কারণে মূলত এবার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে 19 তারিখ পর্যন্ত, চলতি মাসের 19 তারিখ পর্যন্ত 400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী যারা মোতায়েন থাকবেন গোটা রাজ্য জুড়ে। কিন্তু এক্ষেত্রে যেহেতু আইন শৃঙ্খলা সম্পূর্ণই রাজ্যের বিষয়, সেই কারণে কিন্তু এই যে কেন্দ্রীয় বাহিনী 400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু থাকবেন রাজ্য পুলিশের নিয়ন্ত্রণে। অর্থাৎ যদি কোনো বিশৃঙ্খলা বা আইন শৃঙ্খলা জনিত কোনো সমস্যা দেখা দেয় তাহলে কিন্তু কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করবে সেই রাজ্য পুলিশে। ফলত এই গোটা সিদ্ধান্তের কথা কিন্তু ইতিমধ্যেই কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, যাতে ভোট পরবর্তী কোনো রকম বিশৃঙ্খলা বা কোনো রকম আইন শৃঙ্খলা জনিত সমস্যাগুলিকে স্বাভাবিকভাবে সামাল দেওয়া যায় এবং সাধারণ মানুষকে কোনোভাবে আশ্বাস দেওয়া যায় যে আইন শৃঙ্খলা কোনো জড়িত কোনো সমস্যা হলে সেক্ষেত্রে ফোর্স ইমিডিয়েট অ্যাকশন নিতে পারে। ধন্যবাদ সচিন। আপনারা শুনলেন যে রাজ্যে যাতে ভোট গণনা হয়ে যাওয়ার পরও যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, তার জন্য এখনো পর্যন্ত রাজ্যে 19 তারিখ পর্যন্ত 400 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে।
বিজেপি প্রার্থীর পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়ের পোলিং এজেন্ট ৫৭ নম্বর ওয়ার্ডের রমেন সাউ আক্রান্ত হলেন তৃণমূলের দুষ্কৃতীদের হাতে। তিনি কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের বেলেঘাটা বিধানসভার কেএমসি স্কুলের ২৩৮ নম্বর বুথের বিজেপির বুথ এজেন্ট ছিলেন। দেখলো কি কিছুক্ষণের মধ্যেই ৫-৬টা গাড়ি বাইক নিয়ে সব এসে গেল এখানে, এসে আমাকে মারধর করলো। কিছু ছেলেরা আবার দৌড়ে দৌড়ে আসলো, সব আমাকে মারতে লাগলো। মারার পরে আমাকে গাড়িতে তুললো, গাড়িতে তুলে বললো একে নিয়ে এসো, ওকে আর ছাড়া হবে, শেষ করে দিল এখানে, আর ওকে ছাড়া হবে না আমাকে বলছে। এরকম আমাকে গাড়িতে তুললো, আমি পেছন থেকে ধরেছিল, যার নাম লাল লাঠি, পাড়াতে লাল লাঠি বলে ওকে সবাই চেনে। আমাকে পিছন থেকে ধরেছিল, সব আমাকে নিয়ে যাচ্ছিলো, আরও গাড়ি পিছনেই ছিল। যখন নিয়ে যাচ্ছিলো তখন ভাবা মাঠটা ওই উড়ে যখন পৌঁছালো আমাকে নিয়ে, তখন আমি এখানে ধস্তাধস্তি, তখন আমি গাড়ি থেকে নেমে গেলাম, ধস্তাধস্তি করে গাড়ি থেকে নেমে গেলাম। তখনও তাও আমাকে ওরা এখানে মারলো। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী অভিষেক সিংহ। অভিষেক, আমরা এর আগেও দেখেছি যখন ভোট পর্ব চলছিল, কখনো বিজেপির পোলিং এজেন্ট আবার কখনো তৃণমূলের পোলিং এজেন্ট তাদেরকে আঘাত করা হয়েছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে বিজেপির পোলিং এজেন্ট তিনি নাকি তৃণমূলের দ্বারা আঘাত প্রাপ্ত হয়েছেন। কি জানছো? দেখো, তোমাকে আমি শুরুতেই জানিয়ে রাখবো যে ১ জুন উত্তর দক্ষিণ কলকাতা, যাদবপুর এইসব জায়গায় কিন্তু ভোট সম্পন্ন হয়েছে এবং তারপর থেকেই কিন্তু ভোট পরবর্তী হিংসার খবর সামনে আসছে। উত্তর কলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়ের পোলিং এজেন্ট ৫৭ নম্বর ওয়ার্ডের রমেন সাউ, তিনি আক্রান্ত হয়েছেন এবং অভিযোগের তীর পুরোপুরি তৃণমূলের দিকে, এমনটাই অভিযোগ রমেন সাউয়ের। এবং জানিয়ে রাখবো তোমাকে, তিনি কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের বেলেঘাটা বিধানসভার কেএমসি স্কুলে ২৮৩ নম্বর বুথের বিজেপির বুথ এজেন্ট ছিলেন এবং তার অভিযোগ যে ভোটের পরে তাকে কিন্তু বেশ কিছু তৃণমূল সমর্থক ঘিরে ধরে এবং তারপর তার মাথায় এবং চোখে আঘাত করে। ইতিমধ্যে তার মাথায় এবং চোখে আঘাতের চিহ্ন রয়েছে এবং এরকম ঘটনা আরো সামনে আসছে। শুধু উত্তর কলকাতায় নয়, ভোট পরবর্তী হিংসার খবর বিভিন্ন জায়গা থেকে আসছে এবং তোমাকে জানিয়ে রাখবো যে এখানেই প্রশ্ন চিহ্ন উঠছে যে ৪ই জুন ভোটের ফলাফল, এই ভোটের ফলাফলের পরেও কি এরকম আরো ঘটনা সামনে আসবে, এটাই এখন প্রশ্ন চিহ্ন। অভিষেক, দলের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে এখনো পর্যন্ত? কি দলের তরফ থেকে যার বিরুদ্ধে অভিযোগ উঠছে তাদের তরফে কি কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে বা থানায় কি কোনো অভিযোগ দায়ের করা হয়েছে? দেখো, থানায় পুরো বিষয়টা জানানো হয়েছে এবং তার বক্তব্য, রমেন সাউ যিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন, তার বক্তব্য যে পুলিশের সামনেই নাকি তাকে আঘাত করা হয়েছে। তো সেই ক্ষেত্রে পুরো বিষয়টা স্থানীয় থানায় যেরকম জানানো হয়েছে এবং দলের যে ওপরের যা নেতা রয়েছে, নেতৃত্ব রয়েছে, তাদেরকেও কিন্তু পুরো বিষয়টা ইতিমধ্যে জানানো হয়েছে এবং দলের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে পরবর্তীকালে এটা কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ অভিষেক। রাতমহলে রয়েছে লোকসভা ভোটের রেজাল্ট এবং এরই মধ্যে কড়া নিরাপত্তা চাদরে বিভিন্ন গণনা কেন্দ্রে স্ট্রং রুম। ব্যারাকপুর মহকুমা অঞ্চলে স্ট্রং রুমগুলিতে কড়া নজরদারিতে চালাতে তৎপর নির্বাচন কমিশন। ব্যারাকপুর এবং দমদম লোকসভা কেন্দ্রের ভোট গণনা হবে ব্যারাকপুরের রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ এবং পানিহাটির গুরু নানক ডেন্টাল কলেজে। পানিহাটি গণনা কেন্দ্র পরিদর্শন করেছেন ব্যারাকপুরের মহকুমা শাসক সৌরভ বারিক। পোলিং পার্সোনালদের জন্য অলরেডি ট্রেনিং হয়ে গেছে। দুটো ভেন্যুই কাউন্টিংয়ের জন্য প্রিপারেশন যেভাবে করা দরকার, সিএপিএফ এর ফার্স্ট কর্ডন, সেকেন্ড কর্ডন, পুলিশের থার্ড কর্ডন, সেইভাবে করা হয়েছে। পুলিশ বাইরে থাকছে, সিএপিএফ অলরেডি স্ট্রং রুমগুলোর দায়িত্বে আছে। ওই দিনে সিকিউরিটি আরও বাড়ানো হবে, সব তথ্য সিসিটিভি লাগানো আছে। কাউন্টিং হল প্রিপারেশন করা হয়ে গেছে। যারা আসবেন কন্টেস্টিং ক্যান্ডিডেটদের কাউন্টিং এজেন্ট, তাদেরও কার্ড ডিস্ট্রিবিউশন শুরু হয়ে গেছে, ট্রেনিং হয়ে গেছে। আমাদের সুন্দরভাবে কাউন্টিং হবে, যেভাবে আপনারা দেখলেন দুটো জায়গাতেই ভোট মোটামুটি ভালোভাবেই হয়েছে।
ভোট মিটে গেলেও অশান্তি এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে সন্দেশখালীতে। রাত পোহালেই সামনে আসবে লোকসভা নির্বাচনের রেজাল্ট। তার আগে উত্তপ্ত খুলনা গ্রাম পঞ্চায়েতের নিতাই মোড়। অভিযোগ উঠছে রবিবার রাতে চলেছে বাইক বাহিনীর তাণ্ডব, সঙ্গে তারস্বরে জয় বাংলা স্লোগান। এমনকি বেশ কয়েকজন গ্রামবাসীকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। প্রতিবাদ করতে গেলে জোটে প্রাণনাশের হুমকি। অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন দুজন স্থানীয় বাসিন্দা। তাদের নাম হচ্ছে সঞ্জীব মণ্ডল এবং প্রিয়াঙ্কা মণ্ডল। বর্তমানে তারা চিকিৎসাধীন। গ্রামবাসীরা জানাচ্ছেন 60 থেকে 70 জনের একটি দল বাইক নিয়ে দাপিয়ে বেরিয়েছে ওই এলাকায়। সন্দেশখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্তরা। আমাদের বাঁচার কোনো উপায় নেই, কি করবো আমরা? ফের শ্লীলতাহানির অভিযোগ। কেন্দ্রীয় বাহিনী জওয়ানের বিরুদ্ধে জওয়ান গ্রেফতার। চিতপুরে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। ভোটের ডিউটি করে ফেরার সময় শ্লীলতাহানির অভিযোগ। অভিযুক্ত সিআরপিএফ জওয়ানকে গ্রেফতার করেছে চিতপুর থানার পুলিশ। এবং পুলিশ সূত্রে জানা যাচ্ছে রবিবার রাত 2:30 নাগাদ ভোটের কাজ সেরে বারুইপুর থেকে ফিরছিলেন জওয়ান। অভিযোগ মত্ত অবস্থায় ছিলেন তিনি। আর সেই অবস্থায় বিটি রোডের পাইকপাড়া এলাকায় এক মহিলার বাড়িতে ঢুকে পড়েন তিনি। মহিলার দাবি, বাড়িতে ঢুকে তার শ্লীলতাহানির চেষ্টা করেন ওই জওয়ান। জওয়ানের এই কাণ্ডে চিৎকার করা শুরু করেন ওই মহিলা। পরে চিতপুর থানায় পুলিশ জওয়ানকে গ্রেফতার করেছে। ভোট মিটতে এবার গাড়ির মালিকদের পকেটে পড়ল কোপ। সোমবার থেকেই জাতীয় সড়কে বাড়ল টোল ট্যাক্স। প্রত্যেকটি গাড়ির মালিককে 3 থেকে 5% হারে দিতে হবে এবার থেকেই টোল ট্যাক্স, এমনটাই জানালো জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী শুভাঞ্জন দাশগুপ্ত। শুভাঞ্জন, কবে থেকে এই নতুন নিয়ম চালু হচ্ছে? দেখো কি করলো, দেশ জুড়ে আজ 3রা জুন 2024 আজ থেকে কিন্তু এই টোল ট্যাক্স বাড়ানো হচ্ছে, যেটা 1 এপ্রিল 2024 থেকেই বাড়ানোর কথা ছিল। কিন্তু দেশ জুড়ে সাধারণ লোক নির্বাচন এবং আদর্শ আচরণ বিধির জন্য এই টোল ট্যাক্সকে কিন্তু কার্যকর করা যায়নি, যেটা এই 3 তারিখ থেকে আজ ভোট 1 জুন শেষ ভোট নিচ্ছে, তারপরে কিন্তু 3 তারিখ থেকে এই টোল ট্যাক্স কার্যকর করা হলো। শুভাঞ্জন, এতে করে কি গাড়ির মালিকদের কতটা ক্ষতি হতে পারে, কি জানাচ্ছেন তারা? দেখো, শুধু গাড়ির মালিকদের ক্ষতি হওয়ার কিন্তু প্রশ্ন নয়, নিত্য প্রয়োজনীয় জিনিসের কিন্তু মূল্য বৃদ্ধিও ঘটতে পারে এই টোল ট্যাক্সের ফলে। কারণ দেশ জুড়ে প্রায় 1100 টোল প্লাজায় আজ থেকে এই ট্যাক্সটা বাড়ানো হবে 3 থেকে 5% হারে। তার ফলে কিন্তু বিভিন্ন যে কাঁচা সবজি পণ্য পরিবহন করা হয় এই জাতীয় সড়ক দিয়ে, তারও কিন্তু ট্যাক্সটা বাড়বে। ফলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও কিন্তু বাড়ার আশঙ্কা করছেন শুধুমাত্র সাধারণ গাড়ির মালিক তারা নন, ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষের কিন্তু এটাই চিন্তা। ফলে কিন্তু দ্রব্যমূল্য বৃদ্ধিও হতে পারে, বিশেষ করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কিন্তু বাড়তে পারে। ধন্যবাদ শুভাঞ্জন। ভারতের প্রত্যেকটি রেল স্টেশনকে মোদী সরকারের স্বচ্ছ রেল নীতির আওতাভুক্ত করার জন্য রেল স্টেশন এবং স্টেশন চত্বরে থাকা বিভিন্ন দোকান এবং বসতিগুলিকে অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল ভারত সরকারের তরফে। আর এই নিয়ে বহুদিন ধরেই শুরু হয়েছে নানা টালবাহানা, এমনকি জোরপূর্বক অনেক উচ্ছেদ হওয়ার ঘটনাও সামনে এসেছে। তেমনই রবিবার গভীর রাতে ঘটা এমন আরও একটি ঘটনা সামনে এলো। এবারের ঘটনাস্থল বর্ধমান রেল স্টেশন। রেল পুলিশের তরফে জোর করে অবৈধ উচ্ছেদ করতে গেলে তাতে বাধা দেয় দোকান মালিকেরা, কিন্তু তাতেও কোনো বাধা না মেনে উচ্ছেদ অভিযান জারি রাখে আরপিএফ। এরপর পরিস্থিতি বেগতিক দেখে রেল ভাগলপুর এক্সপ্রেসের সামনে বসে পড়েন দোকান মালিকরা।
এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী অভিষেক সিংহ। অভিষেক, কবে থেকে কিভাবে কেন উচ্ছেদ করা হলো তাদেরকে? দেখো শিবন, শুরুতেই জানিয়ে রাখবো নরেন্দ্র মোদীর স্বচ্ছ রেল মাধ্যমে থাকা উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা চন্দ্র বর্তমান সিকিমে রবিবার গভীর রাতে বর্তমান সিকিমের প্ল্যাটফর্মে থাকা অবৈধ তহবিল ভাঙতে গেলে প্রথম বাধা সম্মুখীন হয় আরপিএফরা এবং ব্যবসায়ীরা কিন্তু বাধা দেয় প্রথমে এবং এর সাথে দুর্ভোগ বসানো হয় এবং বিক্ষোভ থাকেন। যারা ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু বিক্ষোভ দেখান এবং পরবর্তীকালে তারা রেলের যে ডায়মন্ড বিধান এবং বসে করে বিক্ষোভ থাকান এবং পরবর্তীকালে যার আইনগত রয়েছে তারা কিন্তু মুখ্যভঙ্গি করেন এবং ট্রেন চলাচল যাতে ব্যবস্থা আমরা ঠিক রাখে এবং পরবর্তীকালে ব্যবসায়ীদের বক্তব্য সেখানে কোনো নোটিশ ছাড়াই এই যে স্টলগুলো সেগুলো কিন্তু উচ্ছেদ করা হচ্ছে এবং পরবর্তীকালে যারা কিন্তু বেশ কিছু স্টল উচ্ছেদ করে এবং বেশ কিছু স্টল ভেঙে দেওয়া হয় এমনটা জানা যাচ্ছে সেটা। অভিষেক, বর্তমানে যাদের দোকান উচ্ছেদ করে দেওয়া হয়েছে তাদের আপডেট কি রয়েছে? তারা কি আগামী দিনেও বিক্ষোভে সামিল হতে চলেছে নাকি তারা সরকারের কাছে আবেদন জানাচ্ছে তাদেরকে সরকারি কোনো সাহায্যের? একদমই তাই, তারা যেরকম একদিকে সরকারের কাছে আবেদন জানাচ্ছে এবং তারা তাদের একটা ব্যবস্থা করে দেওয়ার কথা আবেদন করছে বারবার এবং তাদের বক্তব্য তারা সেইভাবে কোনো নোটিশ করেনি। হঠাৎ করে এই প্রক্রিয়া কিন্তু গভীর রাতে রবিবার শুরু হয়ে যায় এবং তাদের আরো বক্তব্য যে যদি কোনো সুরাহা তারা না পান তারা কিন্তু পরবর্তীকালে আরো বৃহত্তর কর্মসূচি নেবে এবং বিক্ষোভ কর্মসূচি তারা চালিয়ে যাবে। এর পরিপ্রেক্ষিতে কি সরকারের তরফ থেকে কিছু জানানো হয়েছে? দেখো, আপাতত সরকারের তরফ থেকে পুরো বিষয়টাকে কিন্তু দেখা হচ্ছে এবং ব্যবসায়ীদের কোনোভাবে যাতে কোনো রকম ক্ষতি না হয় এবং তাদের কোনো একটা ব্যবস্থা যাতে সঠিকভাবে করে দেওয়া যায় সেই বিষয়টা সরকারের দিক থেকে দেখা হচ্ছে। এখনো পর্যন্ত অফিসিয়াল ভাবে কিছু জানানো না হলেও পুরো বিষয়টা কিন্তু বিবেচনা করা হচ্ছে। ধন্যবাদ অভিষেক। শনিবার লোকসভা ভোট মিটেছে, কিন্তু লোকসভা ভোট মিটতেই বাড়ল দুধের দাম। এক ধাক্কায় লিটার প্রতি 2 টাকা করে বাড়ল আমুল দুধের দাম। গুজরাটের উৎপাদন সংস্থাটির তরফে জানানো হয়েছে 3রা জুন থেকেই গোটা দেশে প্রযোজ্য এই দাম। ফলে প্রত্যেক লিটার আমুল তাজা দুধ কিনতে এবার থেকে খরচ হবে 54 টাকার পরিবর্তে 56 টাকা। পাশাপাশি আমুল গোল্ড দুধ কিনতে এবার 66 টাকার বদলে খরচ করতে হবে 68 টাকা। পাশাপাশি সংস্থা দাবি করেছে গড় খাদ্য মুদ্রাস্ফীতির সঙ্গে তুলনা করে সর্বোচ্চ পাইকারি মূল্যে 3 থেকে 4% বৃদ্ধি অনুসারে আমুল দুধের লিটার প্রতি 2 টাকা করে দাম বৃদ্ধি করা হয়েছে। নজর রাখবো আজকের ওয়েদার আপডেটের দিকে। বর্ষা ঢুকে পড়েছে রাজ্যে, তবে সমস্ত জায়গায় কিন্তু এখন বৃষ্টি হবে না। উত্তরবঙ্গে আপাতত আটকে রয়েছে বর্ষা। দক্ষিণে আগামী কয়েকদিনে আবারও তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কবে বর্ষা ঢুকবে তা এখনো নিশ্চিত নয়। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি চলতে পারে। কলকাতা সহ সর্বত্রই বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর সেই সঙ্গে 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণের বাকি জেলাগুলিতে হাওয়ার বেগ থাকতে পারে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।